অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশ টেস্ট দলের অনুশীলন শুরু ২৭ জুলাই। এর আগে ২৫ জুলাই হবে ফিটনেস ক্যাম্প। লিটন দাস ও নাহিদ রানার চোটের অবস্থা জানতে অপেক্ষায় নির্বাচক প্যানেল। শুক্র অথবা শনিবার রিপোর্ট পাওয়ার পর দল ঘোষণা হবে। ৩১ জুলাই অস্ট্রেলিয়া যাবে শান্ত মুশফিকরা। বাশার হান্নানরা টাইগার ক্রিকেটের অতীতের পাতায়। তাদের পর সবচেয়ে লাকি ক্রিকেটার বর্তমান দলের সদস্যরা। সাকিব তামিমদেরও সুযোগ হয়নি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার। এমন এক ঐতিহাসিক সিরিজের আগে বিপাকে ম্যানেজমেন্ট, ইনজুরি আর ফর্ম নিয়ে ভাবতে হচ্ছে। তবে একটা রূপরেখা তৈরি করে ফেলেছে বিসিবি। ২৫ জুলাই হবে ফিটনেস টেস্ট, একদিন বিরতি দিয়ে ২৭ জুলাই শুরু স্কিল ক্যাম্প, যেখানে সব কোচিং স্টাফের অধীনে সিরিয়াস প্রস্তুতি নেবেন ক্রিকেটাররা। ৩ থেকে ৪ দিনের অনুশীলন শেষে অস্ট্রেলিয়ায় উড়াল দেবে বাংলাদেশ দল। সেখানে কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার যথেষ্ট সময় পাচ্ছেন শান্ত মুশফিকরা। ৩ দিনের একটা প্রস্তুতি ম্যাচও খেলবে। সব ঠিকঠাক থাকলেও এখনও দল ঠিক করতে পারছেন না নির্বাচকেরা। লিটন ও রানার স্ক্যান রিপোর্ট হাতে পায়নি মেডিকেল টিম। শুক্র অথবা শনিবার রিপোর্ট পাওয়ার পর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। দুই তারকাকে ছাড়া খেলতে হলে বড় ক্ষতি হবে কম্বিনেশনে, সেই সংখ্যাতে নির্বাচক প্যানেল। পেসারদের ইনজুরির মাঝেই ছুটি নিয়ে সমালোচনায় পড়েছেন এবাদত হোসেন। ইতালিতে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন বাবা হতে যাওয়া এই পেসার। তার উপর দলের প্রয়োজনের সময় ছুটি নিয়েছেন, তাতে অপশন কমেছে বিসিবির। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী বছর লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। ২০২৭-এর গ্রীষ্মে যে সব সিরিজ খেলবে ইংলিশরা তার সূচি প্রকাশ করেছে ইসিবি। লর্ডসে বাংলাদেশের টেস্ট খেলার কথা গত মাসে জানিয়েছিল ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। এবার তারিখ জানা গেল ইসিবির কাছ থেকে। ২৮ মে থেকে ১ জুন লর্ডসে ইংল্যান্ড বাংলাদেশের টেস্ট। সেপ্টেম্বরে বাংলাদেশ নারী দলের ইংল্যান্ড সফরও চূড়ান্ত। ৩ ম্যাচের টি-20 সিরিজ ৮ থেকে ১২ সেপ্টেম্বর, ৩ ওডিআই ১৭ থেকে ২৪ সেপ্টেম্বর। ইংলিশ ডেরায় ১৭ বছর পর টেস্ট খেলবে টাইগাররা। সেক্ষেত্রে ৪ মাসের মধ্যে ইংল্যান্ডের সঙ্গে ৩টি টেস্ট খেলবে বাংলাদেশ। আইসিসির এফটিপি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে ২টি টেস্টের সিরিজ খেলার কথা থ্রি লায়ন্সের। আন্তর্জাতিক মান বজায় রেখে জাতীয় স্টেডিয়ামের মাঠ নির্ধারিত সময়ে প্রস্তুত হয়ে যাবে। নতুন মাঠেই সেপ্টেম্বরের উইন্ডোতে হামজা জামালদের ম্যাচ আয়োজনের লক্ষ্য বাফুফের। নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের আগে ভেন্যুর মান যাচাই করে নেয়ার সুযোগ দেখছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। বলছেন, মাঠ রক্ষণাবেক্ষণ দেয়া হবে বাড়তি জোর। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে বাফুফের ভরসা জাতীয় স্টেডিয়াম। নভেম্বরে সাব চ্যাম্পিয়নশিপের একমাত্র ভেন্যু। তার আগে নতুন রূপ পাচ্ছে ঢাকার হোম অফ ফুটবল। লাগানো হচ্ছে নতুন ঘাস। দীর্ঘ সময় ও বিশাল বাজেটে হয়েছিল জাতীয় স্টেডিয়ামের সংস্কার। গ্যালারি, ড্রেসিং রুম, প্রেস বক্সের চেহারা পাল্টালেও মাঠ নিয়ে ছিল বিস্তর অভিযোগ। তাই বছর পার না হতেই আউটফিল্ডেও পরিবর্তন আনা হলো। এবার বারমুডা ঘাস লাগানোই ১.৫ মাসে পরিবর্তন দৃশ্যমান। গত ২০ দিন আগে মাঠের যে অবস্থা ছিল সেখান থেকে এখন যে অবস্থা আসছে সেটা আনবিলিভেবল। তো আমরা জানি কি আমরা করতেছি। যদিও এটা নিয়ে অনেক ওরি ছিল অনেকেই, যারা এর আগে এই প্রসেসটা দেখে নেয়। বাংলাদেশে প্রথম আমরা এই স্প্রিগিং মেথডে ঘাস লাগাই। তো এইবার 100% বালি দিয়ে করা, মিক্সড বালি দিয়ে করা, যে কারণে ফুল রেইনি সিজনে যদি এখানে খেলা হয় কখনো মাঠে কাদা হবে না। ইতিমধ্যেই আমরা কয়েকবার মাঠে গিয়েছি, তো আমরা যা দেখেছি আসলে মাঠের কাজের অগ্রগতিতে আমরা সন্তুষ্ট। কোথাও কোনো কিছু করার থাকে আমরা কিন্তু এই টুর্নামেন্ট দিয়ে সাফের আগে বুঝতে পারবো যে এটা দিয়ে আমরা প্রিপেয়ার করতে পারবো। অর্ধকোটির বেশি বাজেটে দেশীয় প্রতিষ্ঠান মেটাফোর স্পোর্টসকে মাঠের কাজের দায়িত্ব দিয়েছে বাফুফে। বর্তমান অবস্থা দেখে সন্তুষ্ট জাতীয় দলের কোচ থমাস ঢুলি। নতুন মাঠ প্রস্তুতির পাশাপাশি রক্ষণাবেক্ষণে জোর দিচ্ছে ফেডারেশন। যদি যত্নটা ঠিক থাকে, প্রপার গাইডলাইন যদি ফলো করে, এইটাতে লং টাইম খেলতে পারবে। এইটা আর্টিফিশিয়াল থেকে অনেক বেশি কমফোর্ট দিবে, অনেক বেশি গ্রিনারি থাকবে। যেহেতু ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের জন্য এই একটা মাটি আমাদের হাতে আছে এখন সব ভালো অবস্থায়, তো এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য যেরকম সাহায্য সহযোগিতা আমরা জাতীয় ক্রীড়া পরিষদের কাছে চাবো, আমরা আমাদের ফুটবল ফেডারেশন থেকেও ব্যক্তিগত উদ্যোগে কিন্তু আমরা এটা রক্ষণাবেক্ষণের জন্য নতুন করে দায়িত্ব দিতে যাচ্ছি। ঘরোয়া ফুটবলেও মানসম্পন্ন মাঠ প্রস্তুতের লক্ষ্য বাফুফের গ্রাউন্ডস কমিটির। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিশ্বকাপ শেষ হওয়ার দুদিন পর টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। সমর্থকদের ভোটে নির্বাচিত এ তালিকায় স্পেন ও ফ্রান্সের সবচেয়ে বেশি ৩ জন করে জায়গা পেয়েছেন। আর্জেন্টিনার আছেন 2 জন, জায়গা হয়নি ব্রাজিল, পর্তুগালের কোনো ফুটবলারের। এবারের বিশ্বকাপের রূপকথার নাম কেপ ভার্দে। অভিষেক আসরেই স্পেন উরুগুয়েকে রুখে দিয়ে চমক দেখিয়েছে। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনাকে প্রায় বিদায় করে দিয়েছিল। আফ্রিকান দেশটির হয়ে আলো কেড়েছেন গোলকিপার ভজেনিয়া। সর্বোচ্চ ৩৯.৬% ভোট পেয়ে সেরা একাদশে কেপ ভার্দে কিপার। চ্যাম্পিয়ন স্পেন এবারের আসরে হজম করেছে মাত্র 1 গোল। ডিফেন্সে তাই স্প্যানিশদের আধিপত্য। মার্ক কুকুরেয়ার সঙ্গে আছেন পেদ্রো পোরো। অন্য 2 ডিফেন্ডার আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ ও ফ্রান্সের উপমেকানো। মিডফিল্ডের নেতৃত্বে রদ্রি 16 বছর পর স্পেনের শিরোপা পুনরুদ্ধারের অন্যতম কারিগর। গোল্ডেন বলও জিতেছেন স্প্যানিশ অধিনায়ক। তার সঙ্গী ফ্রান্সের ওলিসে আর ইংল্যান্ডের বেলিংহাম। এবার অন্যতম সেরা মিডফিল্ড ছিল পর্তুগালের, কিন্তু ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, নেভেস কারো জায়গা হয়নি বেস্ট 11-এ। তারকায় ঠাসা দল নিয়েও রাউন্ড অফ 16 থেকে ছিটকে যায় রোনালদোর পর্তুগাল। আক্রমণ ভাগে আসরের সেরা 3 গোল স্কোরার মেসি, এমবাপে আর হালান্ড। 10 গোলের সঙ্গে 4 অ্যাসিস্ট করে গোল্ডেন বুট ফরাসি অধিনায়ক এমবাপে। অন্যদিকে হালান্ডের জোড়া গোলে রাউন্ড অফ 16-এ কুপোকাত ব্রাজিল। আর মেসি অন্য সবার চেয়ে আলাদা। গোল, অ্যাসিস্ট, চান্স ক্রিয়েট, সাকসেসফুল ড্রিবলিং সব মিলিয়ে অনেকটা একক নৈপুণ্যে ফাইনালে তোলেন আর্জেন্টিনাকে। বিশ্বকাপটা জিততে পারলে গোল্ডেন বলটা তার হাতেই উঠত। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইতালির কোচ কে হচ্ছেন? স্বদেশী রবার্তো মানচিনি, আন্দ্রেয়া পিরলো নাকি স্প্যানিশ পেপ গার্দিওলা? বছরে 20 মিলিয়ন ইউরো চান সাবেক ম্যান সিটি গুরু। বিশাল অঙ্কের বেতন নিয়ে তৈরি হচ্ছে জটিলতা। 3বার বিশ্বকাপ ফুটবল খেলতে না পারার ব্যর্থতা পেছনে ফেলতে সেরা সিদ্ধান্ত নিতে চাইবে ফেডারেশন। সেপ্টেম্বরে নেশনস লিগের লড়াই শুরুর আগেই আসতে পারে সিদ্ধান্ত। ফুটবলে অর্জন আর ব্যর্থতার এক সমান্তরাল ইতিহাস গড়েছে ইতালি। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি টানা 3 বার মিস করেছে বৈশ্বিক মঞ্চে খেলা। প্রায় 1 দশকের অন্ধকার সময় পাড়ি দিতে মরিয়া দলটি। বিশ্বকাপের 23তম আসর শেষ হতে না হতেই তাই 2030 বিশ্বকাপে চোখ রাখছে আরুজ্জিরা। ইতালি দলে স্থায়ী কোনো কোচ নেই এখন। আন্তর্জাতিক ফুটবলে গুঞ্জন চলছে স্প্যানিশ গুরু পেপ গার্দিওলাকে দীর্ঘমেয়াদে ফুটবলের দায়িত্ব দিতে চায় এফআইজিসি। এরই মধ্যে দুপক্ষের মধ্যে আলোচনার বিষয়ে নিশ্চিত করেছেন ফেডারেশন প্রধান জিওভান্নি মালাগো। তাতেই স্পষ্ট গার্দিওলার সঙ্গে চুক্তি করতে কতটা আগ্রহী ওরা। পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ার যে কোনো দলের জন্যই আকর্ষণীয়। বার্সেলোনা, বায়ার্ন আর ম্যান সিটির ডাগআউটের সবচেয়ে সফল এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। 18 বছরে 40 শিরোপা জিতিয়েছেন, তবে কোনো জাতীয় দলের দায়িত্ব পালন করা হয়নি তার। এরই মধ্যে সিটিজেনদের সঙ্গে চুক্তি শেষ গার্দিওলার। কাজেই 2-2 4 মেলানো সহজ। বর্তমানে ইতালি দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে আছেন সিলভিও বাদলিনি। কোচের শূন্য পদে সেরা কাউকে খুঁজছে দল। গার্দিওলা ছাড়াও আন্দ্রেয়া পিরলো ও রবার্তো মানচিনির আগ্রহের কথাও শোনা যাচ্ছে। ইতালির ফুটবলের সঙ্গে বেশ আগে থেকেই জানাশোনা আছে গার্দিওলার। একটা সময়ে ইতালিয়ান লিগে রোমা ও ব্রেসিয়ার হয়ে খেলেছেন। তবে গার্দিওলার বছরে 20 মিলিয়ন ইউরো মোটা অঙ্কের বেতন নিয়ে সিদ্ধান্তহীনতায় এফআইজিসি। সেপ্টেম্বরে উয়েফা নেশনস লিগের ব্যস্ততা ইতালির। গ্রুপ পর্বে বেলজিয়াম, ফ্রান্স ও তুরস্কের বিপক্ষে লড়াই। তার আগেই স্থায়ী কোচ নিয়োগ সময়ের ব্যাপার মাত্র। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়ান গেমস নারী ফুটবলে কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের। আসরের ড্রতে 3বারের স্বর্ণজয়ী উত্তর কোরিয়ার গ্রুপে পড়েছে লাল সবুজ। 12 দলের এই ইভেন্টে ড্র অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। সি গ্রুপে বাংলাদেশের বাকি প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। এই ইভেন্টে 3টি করে স্বর্ণপদক আছে জাপান, উত্তর কোরিয়া ও চীনের। আগামী 1 সেপ্টেম্বর জাপানের আইচি নাগোয়াতে শুরু হবে এশিয়ান গেমসের 20তম আসর। এর আগে একবারই এশিয়ান গেমসে অংশ নিয়েছিল বাংলাদেশ। 2022 সালে চীনের হাংজুতে বাদ পড়ে যায় গ্রুপ পর্ব থেকে। সেবার জাপানের কাছে 8-0 আর ভিয়েতনামের বিপক্ষে 6-1 ব্যবধানে বিধ্বস্ত হয় সাবিনার দল।
হারারেতে সিরিজের প্রথম টি-20তে জিম্বাবুয়েকে 7 উইকেটে হারিয়েছে ভারত। ঝোড়ো 50-তে আলো করেন বৈভব সূর্যবংশী। 126 রানের টার্গেট, 40 বল আগে টপকে যায় টিম ইন্ডিয়া। টস হেরে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের বিপর্যয়, 64 রানে হারায় 5 উইকেট। বেনেটের শূন্যের পর মেয়ার্স ও সিকান্দার রাজা ফেরেন 1 অঙ্কে। মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ করে স্বাগতিকরা। মাধবেরের সর্বোচ্চ 39 রান, বার্ল ও মারুমানির 20-এর ঘরে স্কোর, তাতে 7 উইকেটে 125 রান করে জিম্বাবুয়ে। ছোট টার্গেটে বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিং, সমান 4টি ছক্কা ও 4-এ মাত্র 18 বলে 50 করেন এই ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান তিনি। সূর্যবংশীর ঝোড়ো ব্যাটিংয়ের পর ঈশান কিষানের 35 আর শ্রেয়াসের অপরাজিত 28 রানে সহজ জয় ভারতের। 2026 বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ পাওয়া যায়নি, বিবৃতি দিয়ে জানিয়েছে ফিফা। টুর্নামেন্ট জুড়ে পরিচালিত তদন্তে কোনো ম্যাচে সন্দেহজনক বেটিং কার্যক্রম বা ম্যাচ কারসাজির প্রমাণ মেলেনি। বিশ্বকাপ চলাকালে কিছু ম্যাচ রেফারিং নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, পক্ষপাতিত্ব ও বৈষম্যের অভিযোগ ওঠে। ফিফা ইন্টিগ্রিটি টাস্ক ফোর্স বিশ্বকাপ জুড়ে ম্যাচগুলোর বেটিং বাজার ও মাঠের ঘটনা প্রবাহ তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করেছে। ম্যাচ ফিক্সিংয়ের কোনো প্রমাণ না মিললেও আর্জেন্টিনা দলকে ঘিরে ফিফার দুটি আলাদা তদন্ত চলছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ফকল্যান্ড ব্যানার বিতর্ক এবং ফাইনাল শেষে স্পেন ফুটবলারদের সঙ্গে পারেদেস মলিনার সংঘর্ষ, দুই ইস্যুতে ফিফা শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক প্রসিকিউটর নিয়োগ করেছে। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা, নিষেধাজ্ঞা সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। মিডফিল্ডে শক্তি ফেরাতে মাইকেল ওলিসে আর রদ্রিকে টার্গেট করেছে রিয়াল মাদ্রিদ। গণমাধ্যমের খবর, কোচ জোসে মরিনিও যে কোনো মূল্যে রদ্রিকে চান। স্পেনের বিশ্বকাপ জয়ে রদ্রির উপর স্পটলাইট। মিডফিল্ডে কার্যকর অবদান রাখায় জিতেছেন গোল্ডেন বল। ম্যান সিটির এই তারকার উপর চোখ রিয়াল মাদ্রিদের। স্পেন অধিনায়ককে ঘিরে মিডফিল্ডের পরিকল্পনা সাজাতে চান মরিনিও। অন্যদিকে বিশ্বকাপ চলাকালীন মাইকেল ওলিসেকে রিয়াল মাদ্রিদে নেয়ার খবর আসে শিরোনামে। অ্যাসিস্টের রেকর্ড গড়া ফরাসি তারকার জন্য রেকর্ড করতে পারে মাদ্রিদ জায়ান্ট। এমবাপের সঙ্গে তার রসায়ন জমতে পারে ক্লাব ফুটবলেও। তবে অলিসেকে বায়ার্ন মিউনিখ ছাড়বে কিনা সেটি নিয়েও সংশয়। আগামী সপ্তাহে রদ্রি ও অলিসের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।